পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার মানুষরা যারা ছোট ছোট ডায়লগ সেটিং এর কাজ করছেন, তারা যদি 15 দিনের জন্য ধর্মঘটে চলে যায়, সুরাট, আহমেদাবাদ, মহারাষ্ট্রের সমস্ত ডায়মন্ড ইন্ডাস্ট্রি কোলাপস করে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ রাজ্যে কোনো জুয়েলারির হাব তৈরি হচ্ছে না, এ রাজ্যে নতুন শিল্পায়নের কোনো সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন তৈরি হয়নি, আজকে তারাই রাতের অন্ধকারে তাদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোথা থেকে আসছি সেই অতীতের স্মৃতি আর বিস্মৃত, কোথায় দাঁড়িয়ে আছি সেই বর্তমানের বাস্তবতা থেকে আমরা বিমুখ, আর কোথায় নিয়ে যাবো আমরা রাজ্যবাসীকে সেই ভবিষ্যতের কোনো পরিকল্পনা ছাড়াই পশ্চিমবঙ্গে 15 বছর বিরোধী কংগ্রেসের সরকার। এই সরকারের একটাই দর্শন, জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। চৌচিতা ও সেকেন্ডার একটাই লক্ষ্য, বুথের লিড। আর সেই লিড দেওয়ার জন্য শুধু পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট নয়, তার জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হবে, তার জন্য রোহিঙ্গাদের নিয়ে আসতে হবে। মৃত ভোটার যারা আপনাদের পরিবারের ময়া ত্যাগ করে স্বর্গবাসী হয়ে গেছেন, তাদের উপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টের মধ্যে টেনে নিয়ে চলে আসবে। আরে মহাভারতে একজন তো ধৃতরাষ্ট্র ছিল, আর আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, 7 জন, সবাই 100 সন্তানের পিতা। এদেরকে একটু নদিয়া জেলায় ডেকে এনে বা আপনাদের মেদিনীপুর জেলায় ডেকে এনে একটু সমর্থন দিতে পারা যায় না? এদের তো সম্মানিত করা উচিত। দাদু খায় নাতি খায়, দাদু বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার। এরকম পেয়েছি দাদু আপনারা কোনো জায়গায় পেয়েছেন পশ্চিমবঙ্গ ছাড়া? এই খেলা দেখিয়েছেন। ভাই বোনের বিয়ে, স্ত্রীর নাম, স্ত্রীরও যিনি বাবা, স্বামীরও তিনি বাবা, কোন অদৃশ্য জাদু বলে ভাই বোনের বিয়ে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ভোটার লিস্টে। আজকে তাদের দেখা যাচ্ছে বাবার ছেলের বয়সের পার্থক্য কত, দুজনেই ভোটার। বাবার ছেলের বয়সের পার্থক্য 10 বছর। আপনি একটু কি দেখি বাবা, 9 বছর বয়স থেকেই এদেরকে একটু পুরস্কার দেওয়া যায় না? এরা কি আপনাদের কাছ থেকে একটু মানবিক দিকের সন্ধান পেতে পারে না? আজকে এরাই পশ্চিমবঙ্গের কোর্টে ঢুকে পড়েছে। মেদিনীপুর জেলায় মানুষ উদ্বাস্তুর সংখ্যা কম, ওপার বাংলার মানুষের উদ্বাস্তুর যন্ত্রণা থেকে আপনারা কিছুটা মুক্ত আছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের মানুষ জানেন, আপনাদের ওদিকে কালনার মানুষ জানেন, সমুদ্রগড়ের মানুষ জানেন, পূর্বস্থলীর মানুষ জানেন, নসরতপুরের মানুষ জানেন। কিন্তু মেদিনীপুরের মানুষ উদ্বাস্তু সমস্যা সেভাবে দেখে উঠতে পারেননি। আপনাদের কিন্তু এবার সরাসরি উদ্বাস্তু হতে হবে, কারণ আমাদের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম, উনি বলে দিয়েছেন যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুভাগা। প্রত্যেক মুসলমানের উচিত একজন করে হিন্দু অন্তত ওদের দলে চেনে নিয়ে যাওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি যে ধর্ম নিয়ে নাড়াচাড়া করে ওটা গন্ধা ধর্ম। আজ এই বক্তব্য ঈদুল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাখছেন। 40,000 চাকরি বিক্রি হয়ে মানুষের জীবন যৌবন লুট করেছে বর্তমানের সরকার। এই সরকার মেধাকে প্রতারণা করেছে, এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই সরকার বালি খেয়েছে, কয়লা খেয়েছে, মিড ডে মিলের চাল খেয়েছে, এই সরকার রেশনের গম খেয়েছে, আবার লালু প্রসাদের পার্টি সার্টিফিকেট দিচ্ছে। খাবার খবরদের কাছে লালু খেয়েছিলেন, ওটারও ব্যবস্থা এরা করে দেবে। এই পরিস্থিতির মধ্যে থেকে আজকে নির্বাচন চলছে। আমরা আপনাদের কাছে এসেছি একটা পরিবর্তন যাত্রা নিয়ে। 5,000 কিলোমিটারের যাত্রা, 240টা বিধানসভার উপর দিয়ে যাত্রা চলেছে। মানুষ পরিবর্তন চাইছে। আমরা মানুষের কাছে এসে বলেছি রঙের পরিবর্তন নয়, পতাকার পরিবর্তন নয়, শুধুমাত্র সরকারের পরিবর্তন নয়, এই পরিবর্তনের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। শিল্পায়ন ছাড়া কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যের। বৃহৎ শিল্প চাই, রাজ্যে বড় বিনিয়োগ চাই। এ রাজ্যে বিনিয়োগ না এলে নতুন কর্মসংস্থান তৈরি হবে না। এ রাজ্যের বিচার ব্যবস্থা আজকে আক্রান্ত, সাংবাদিকরা রক্তাক্ত, ক্ষতবিক্ষত। এ রাজ্যে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই বিদ্যাসাগরের মাটি, যে মাটি থেকে বিদ্যাসাগর ওই বর্ণ পরিচয় লিখে আমাদের লিখতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, আমাদের মানুষ করেছেন, আজকে সেই মাটির মানুষকে অমানুষ বানানোর চেষ্টা করছে এই বর্তমানে তৃণমূল। আগে তাদের হাত থেকে আমরা মুক্তি চাই। আগে রুখে দাঁড়াতে হবে এই ধর্মান্ধতার বিরুদ্ধে, রুখে দাঁড়াতে হবে এই মৌলবাদের বিরুদ্ধে। যারা আবাস তুলেছিলেন বাংলার মাটিতে, পহলে পাকিস্তান দেনা পড়েগা তব ভি ভারত স্বাধীন হোগা, যে বঙ্গবন্ধুরা দাঁড়িয়ে বলেছিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান যদি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, আগে তারা ঘুরপথে আবার ভারতবর্ষে আসছে। আপনারা ভেবে দেখুন, মেদিনীপুর জেলা থেকে একটু দূরে তাকান, সীমান্তবর্তী জেলার দিকে তাকান, 2 দিনাজপুর দেখুন, মুর্শিদাবাদ দেখুন,
মালদা দেখুন, নদিয়া দেখুন, দক্ষিণ 24 পরগনা দেখুন, সম্পূর্ণ জনসংকলন বদলে গিয়েছে। আজকে মেদিনীপুর জেলার রোহিঙ্গা ঢুকেছে, মুর্শিদাবাদ জেলাকে এপিক সেন্টার বানিয়ে চারিদিকে আজকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। আর আজকে পশ্চিমবঙ্গের কারণে বিহার, ঝাড়খণ্ডের আজকে তাদের বনাঞ্চল এবং সীমাঞ্চলের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। সারা ভারতবর্ষে ISIS এর অগ্রগতিবিধি বাড়ছে। কোভিড কালে এখান থেকে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে তারা বিভিন্ন সেলকে অ্যাক্টিভেট করে দিয়েছে। আজকে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে আজকে সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে জামাতের উত্থান, ওপারে রবীন্দ্রনাথের মূর্তির ভাঙচুর হচ্ছে, আর এবারে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় দাঁড়িয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে একজন নেতা প্রকাশ্যে বলছে আমরা 70%, তোমরা মানে হিন্দুরা 30%, যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। কিন্তু আবার সেখানে মুখ্যমন্ত্রী মুখ বন্ধ করে আছেন, একটি শব্দ ব্যবহার করছেন না। বলছেন বাংলাকে গুজরাট হতে দেবো না। আরে গুজরাট সরকার গুজরাট মানুষকে গিফট সিটি উপহার দিয়েছে, স্ট্যাচু অফ ইউনিটি উপহার দিয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার আমাদের কলকাতায় আমাদের গুলশান কলোনি দিয়েছে। বলছেন অপমানিত বাংলা, বাংলাদের অপমানিত করা হচ্ছে, বাঙালির অস্মিতার আঘাতপ্রাপ্ত। রবীন্দ্রনাথ আমাদের রবীন্দ্রনাথ দিয়ে দিয়েছিলেন গীত বিতান, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কবিতা বিতান দিয়েছে। রবীন্দ্রনাথ দিয়েছিলেন গীতাঞ্জলি, আমরা এখন পাচ্ছি কথাঞ্জলি। রবীন্দ্রনাথ বলেছিলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ হয়ে গেছে, এখন জগন্নাথ দেবকে আপনাদের জেলে টেনে নিয়ে চলে গেছে। আপনি ভেবে দেখুন, বাংলার মানুষ পুরী যায়, দীঘা যায়, আমরা এতদিন পর্যন্ত জগন্নাথ দেবের কাছে পৌঁছতাম, কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবের কাছে পৌঁছে গিয়ে একটা গন্ডগোল বানিয়ে দিল। কারণ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী হাইওয়ের কালীঘাটের মা কালী নিচ্ছেন না, ওনার বাড়ির পাশে কালীমা আছে, মা বলছেন আমি আর পারবো না, অন্তত আর্জন করার পরে আর 40,000 চাকরি বিক্রির পাপ আমি ধুতে পারবো না, আমার ক্ষমা করো। হাত তুলে নিয়েছেন মা কালী। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, পান্ডারা জিজ্ঞাসা করেছেন আপনি সত্যি পুজো করতে এসছেন তো? কি একটা গন্ডগোল হলো, উনি ওখান থেকে চলে এলেন। তারপরে দেখলাম মানুষের 200 কোটি টাকা ব্যয় করে ওখানে শুরু হয়ে গেল জগন্নাথ দেব কালচারাল সেন্টার। জগন্নাথ দেবের কাছে পৌঁছলেন, বললেন তুমি চলো। বলছে কোথায়? দীঘার পাড়ে, ওখানে সমুদ্র। বলে আমি তো সমুদ্রের পাড়ে আছি, কিসের প্রয়োজন? বলছেন এখানে সমুদ্র থেকে ওই সমুদ্র অনেক শান্ত, এখানে ঢেউ আছে, আওয়াজ আছে, সাইক্লোন আছে, গর্জন আছে, কিন্তু দীঘার সমুদ্র একদম নিস্তরঙ্গ। তুমি ওখানে চলো, বিদ্যাসাগরের মাটিতে চলো, ওখানে স্বাধীন তাম্রলিপ্ত সরকার তৈরি করেছিল, সেই মাটিতে তোমায় নিয়ে যাবো। উনি বলেন আমি যেতে পারি, কিন্তু ওখানে কালচারাল সেন্টারের নামে কি হবে? বলে তুমি সব দেখতে পাবে, ধৈর্য ধরো। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও জগন্নাথ দেব পৌঁছে গেলেন পুরীতে। খালি জগন্নাথ দেব ঢুকেছেন পুরীতে, পুজোর নামে ঘন্টা বাজিয়েছেন দীঘাতে, তারপরেই দেখা গেল নতুন নাম হয়ে গেল ওটাও নাকি ধাম। অর্থাৎ স্বয়ং জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করেছেন, জগন্নাথ দেব ঘাবড়ে গেছে, পরিবারে অশান্তি লেগে গেছে। আজকে তার ভাই সুভদ্রার প্রোগ্রাম, সে বলছে তুমি কেন এলে? বলে এরকম কি কোনো মানুষ মাথায় টুপি করিয়ে দিতে পারে? আমরা বুঝতে পারিনি। আমাকে বলেছিল কালচারাল সেন্টার, এখন বলছে ধাম। এখন ধামে ধামে আমার ধাম শুরু হয়ে গেছে, কে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছেন না। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী থেমে নেই, তিনি বলছেন আমি আছি, আমি আছি। আমাকে কালই প্রত্যাখ্যান করেছে, আমি জগন্নাথ দেবকে ধরেছি। জগন্নাথ দেবের পরিবারের অশান্তি তাতে কি হয়েছে? আমি একদম ওপরের দেবতার কাছে চলে যাব। দেবাদিদেব মহাদেব বলছেন উত্তরবঙ্গের মহাকালের, তিনি এখন মন্দির তৈরি করবেন, এখন মানুষের কাছে নয়, দেবতার দরবারে মুখ্যমন্ত্রী। তিনি জনগণের নেত্রী ছিলেন, যিনি মানুষের মনের মধ্যে বিশ্বাস জাগাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারানো যেতে পারে, সিপিএম হারতে চলেছে। আজকে সেই নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রী আজকে জনগণের দরবার ছেড়ে মানুষের দরবারে, দেবতার দরবারে পৌঁছে গেছেন। আজকে সবচেয়ে বড় যে দরবার রাজনীতিতে, রাজনীতি ভোট, তার সবচেয়ে বড় উৎসব নির্বাচন। আর নির্বাচনের আগে বাংলার গণদেবতা স্থির করে নিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, তৃণমূল চলে যাচ্ছে। আমরা এসেছি পরিবর্তন সভা নিয়ে। 15 বছর তৃণমূল কংগ্রেসের নিরবিচ্ছিন্ন শাসন পাল্টানো দরকার, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। সেজন্যই চাই বিজেপির সরকার। আগামী 14ই মার্চ দুপুর 1টা কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিজেপির পরিবর্তন যাত্রা শেষ করবার পরে এক বিশাল ঐতিহাসিক জনসভা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দলের পক্ষ থেকে। আপনি আসুন, আপনার বন্ধুকে নিয়ে আসুন, পরিবারকে সঙ্গে নিয়ে আসুন, প্রিয়জনকে সঙ্গে আনুন, প্রতিবেশীকে সঙ্গে আনুন। শেষ ধাক্কা
তৃণমূলকে ক্রিকেট থেকে দিতে হবে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী সেই সবার প্রথম বক্তা, তার নেতৃত্বেই তৈরি হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলকে ঠেকিয়ে রাখার ক্ষমতা কোনো শক্তি নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য, আর সেজন্যই আপনাদের কাছে আমরা আবেদন জানাতে এসেছি, আরেকটা ধাক্কা লাগিয়ে দিন, এবার তৃণমূলকে বিদায় দিন। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ভেবে পড়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে তাদের নাম বাদ দেবে কেন? মুখ্যমন্ত্রী তো কোনো অন্যায় বলছেন না। আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রেরণা, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রশিল্পী। তার কবি মন নিয়ে, তার মানবিক রূপ নিয়ে তিনি বলছেন আরে যারা মারা গেছে তারা তো কারোর বাবা ছিল, কারোর ভাই ছিল, কারোর প্রেমিকা ছিল, কেন তা ভোটালিস্ট থেকে বাদ যাবে? ওদেরও তো বেঁচে আছে। আমরা বলছি বাংলাদেশিদের ঢুকতে দেবো না, রোহিঙ্গাদের ঢুকতে দেবো না, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। মুখ্যমন্ত্রী বলছে ওরাও তো মানুষ, ওরা পরে মন্দির ভেঙেছে তো কি হয়েছে? ওরা রবীন্দ্রনাথের প্রতিকৃতি ভেঙেছে, বাড়ি ভেঙেছে, সুনীল গান্ধীর বাড়ি দখল করেছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে দিয়েছে তো কি হয়েছে? ওরা হিন্দুদের শিবলিঙ্গ ধ্বংস করেছে, হিন্দু মেয়েদের জোর করে ধর্মান্তরিতকরণ করেছে, জোর করে নিকে করেছে, প্রকাশ্যে ধর্ষণ করেছে তো কি হয়েছে? ওরাও তো বাংলা ভাষায় কথা বলে, ওরাও তো বাঙালি। তাই মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে দিচ্ছেন। আপনারা ছোটবেলায় বলতে পড়েছিলেন না রামধেনু, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন রংধেনু, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। রামের নাম উচ্চারণ করা পশ্চিমবঙ্গে চলবে না, অন্য কারোর নাম উচ্চারণ করতে চলবে। আরে আমরা কোনো ধর্মীয় সভা করতে আসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, কোনো কিশোরকারের লক্ষ্য বিজেপি নয়, কিন্তু আমরা বলছি আমাদের এই বহুত্ববাদের জন্য, আমাদের যত পথ তত পথের জন্য, আমাদের যত মত তত পথকে বাস্তবায়িত করবার জন্য, মিলনের পদযাত্রা তৈরি করার জন্য একটা সুখণ্ডিত সুরক্ষিত ভূখণ্ডের প্রয়োজন আছে। ওপার বাংলায় আজকের মিলন উৎসব চলে না, হিন্দু না বলে মুসলিম মসজিদ না সেখানে মিলন চলে না। ওপার বাংলায় নজরুল নেই, ওপার বাংলায় ওয়াজেদ আলী নেই, ওপার বাংলায় সৈয়দ মুস্তাফা সিরাজ নেই, ওপার বাংলায় সৈয়দ মুস্তাফা আলী নেই, ওপার বাংলায় এপিজে আব্দুল কালাম নেই। মুখ্যমন্ত্রী চাইছেন এবার বাংলা দুটো কেন নজরুলকে আমরা ভুলে যাই, তার জন্য উনি কবিতা লিখছেন। রোজ আপনাদের সামনে সবান করে কোনো কবিতার বই ছাপিয়ে পড়ছে। নজরুল রবীন্দ্রনাথকে কোনো চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক উপহার তৈরি করে রেখে দিয়েছেন। মুর্শিদাবাদে দেখেছিলেন তো একজন হিন্দু বিবাহিত মহিলা, তিনি বিএসএফ এর সামনে 45 বছর বয়স দাঁড়িয়ে বলছেন গুলি চালান, আমার বুকটা ঠান্ডা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, অন্যের হাতে শরীরটাকে অপবিত্র হতে দেব না। আর তুই তো আমাদের মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে, এ তো জগৎপথের কথা মনে করিয়ে দিচ্ছে, এ তো মধ্যযুগীয় সেই ইসলামিক বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে। মেদিনীপুর জেলার শিক্ষিত মানুষের জেলা, এই জেলা মাস্টার মশাইদের জেলা, এই জেলার গলিতে গলিতে হেডমাস্টার মশাইদের বসবাস। আগে এমন করুণ অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে শিক্ষক সমাজের, ভালো ছাত্ররা শিক্ষকের চাকরি ছেড়ে দিচ্ছে। একজন আমার বাড়ি এসেছিল, বললেন দাদা চাকরি ছাড়ছি, মুম্বাই যাচ্ছি। আমি বললাম কত টাকা মাইনে পেতিস? বললো আমার পিএইচডি সবে কমপ্লিট হবে, ৭১,০০০ টাকা হয়েছিল দাদা। আমি ছাড়বি কেন? বলছেন ছাত্ররা আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, ছাত্ররা মনে করছে যে আমিও কোনো চাকরিটা কিনে নিয়েছি। ছাত্র মনে করছে কিনা জানি না, আমি ছাত্রের দিকে তাকাতে লজ্জা পাচ্ছি, এই পরিস্থিতি তৈরি করেছে। একজন ছাত্র একটি অ্যালজেব্রার অঙ্কের জন্য মাস্টার মশাইকে বলছেন পাঁচশো একটু লিখে দিন। মাস্টার মশাই দৌড়চ্ছে, ছাত্রও দৌড়চ্ছে তার পিছনে পিছনে। মাস্টার মশাই ব্ল্যাকবোর্ড ছেড়ে পালিয়ে গেছে। একদিকে মাস্টার মশাই পালাচ্ছেন, অন্যদিকে পুলিশ পালাচ্ছে। মাস্টার মশাই জায়গা হচ্ছে ব্ল্যাকবোর্ডের সামনে, তিনি ঢুকে পড়েছেন বাথরুমে। পুলিশের জায়গা হচ্ছে থানার দরজায়, পুলিশ ঢুকে গেছে টেবিলের তলায়। তৃণমূল কংগ্রেসের কারণে এই ধরনের সরকার আপনি করতে হবে। এই সরকারের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে। বারবার তৃণমূল আপনাদের গল্প শুনিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে যদি জানতাম এদের আমি টিকিট দেবো দিতাম না, কিন্তু আর প্রতারণার দিন শেষ। লাগা চুনরি মে দাগ ছুপাও কেসে ঘর যাও কেসে। তৃণমূল কংগ্রেস শেষ, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেসের বিদায় অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেস চলে গেছে। কোনো বোমার প্রয়োজন নেই, কোনো গুলির প্রয়োজন নেই, কোনো বারুদের প্রয়োজন নেই, অপশব্দের প্রয়োজন নেই, উৎসবের প্রয়োজন নেই। তৃণমূল নেতাকে আক্রমণের দরকার নেই, তৃণমূলকে অবরোধ করে দেওয়া নেই, তৃণমূলকে জেলে ঢোকানোর প্রয়োজন নেই। খালি তৃণমূলকে না বলে দিন না, তৃণমূল মানে না, নো মিনস নো। তৃণমূলের বিদায় আসন্ন, এতে আপনারা সঙ্গে হবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি চায় এই দেশ বর্তমানে যেরকম আছে, এই পশ্চিমবঙ্গ যেরকম আছে তাকে সেরকম লাগবে। এই নির্বাচন সেই জন্য ভারতীয় জনতা পার্টির কোন একজনকে মুখ্যমন্ত্রী বানানোর নির্বাচন নয়। এই নির্বাচনের একটি ভোট ঠিক করবে যে আগামী দিনে আপনার বাড়ির বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে কি পারবে না, এই ভোট সেটা নির্ণয় করবে। সেই জন্য এই ভোট যদি ভাবেন যে তৃণমূল কংগ্রেস আমাদেরকে টাকা দিচ্ছে, টাকা নিয়ে নিন। টাকাটা তৃণমূল কংগ্রেসের পকেট থেকে দেয় না, টাকাটা আমার আপনার ট্যাক্সের টাকায় দেয়। আপনি বিধি খান, আপনি ট্যাক্স দিচ্ছেন।
আমি ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা তৃণমূল টাকা দেবে, নিয়ে নেবেন, মুরগি খাওয়াবেন, খেয়ে নেবেন, আর যা যা খাওয়াবে সব খাবেন, আর ভোটটা নরেন্দ্র মোদীকে দেবেন, পদ্ম ফুলে দেবেন। ওরা যদি ঘুষ না বাঁচে, যদি মাটি না বাঁচে, কিচ্ছু থাকবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার হাতে ধরে বসে থাকবেন, আর আপনার ঘরের মেয়েকে যদি সন্দেশ খালির মতো অবস্থা করে, তৃণমূল নেতারা ডেকে নিয়ে যায় আর রাত্রিবেলা করে আর পিঠে পুলি বানাতে পারে, তাহলে আগামী দিনে আপনার বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে কি? লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন কি? পারবেন কি? সেই জন্য নিজের নিজের ইজ্জত যদি বাঁচাতে চান, তৃণমূল কংগ্রেস এই ধর্ষকদেরকে পশ্চিমবাংলা থেকে তাড়ান, পশ্চিমবাংলা থেকে তাড়ান, পশ্চিমবাংলা থেকে তাড়ান। আর কিভাবে তাড়াবেন? খুব সোজা, হিসেব খুব সোজা। গত লোকসভা নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি আর তৃণমূল কংগ্রেস যা ভোট পেয়েছে, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 43 লাখ মতো। 43 লাখ মতো পার্থক্য। সেই 43 লাখ ভোটকে যদি আমাকে জিততে হয় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে, আমার দরকার হচ্ছে অঙ্কের হিসাবে অর্ধেক, অর্থাৎ 43-এর অর্ধেক কত হয়? 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে। 22 লাখ পেলেই কাজ হয়ে যাবে, তাই তো? আর এসআইআর এখনো পর্যন্ত কত নাম্বার গেছে? কত? প্রথমেই গেছে হচ্ছে 58 লাখ, তারপরে এখন যা গেছে 60-63 লাখ হয়ে গেছে। আমাদের লাগবে কত? 22। আর ভাত গেছে কত? 60 হয়ে গেছে। তৃণমূলের 50% তো ছাপ্পা মারতো, কি মারতো কিনা? মারতো কিনা ছাপ্পা? তাই এবার ছাপ্পা হবে না, এবার জনগণ দেবে। কি দেবে? ধাপ্পা। জনগণ ধাপ্পা দেবে তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রী বুঝে গেছে, সেই জন্য এখন থেকে প্র্যাকটিস করছে। দেখুন কলকাতায় গিয়ে দেখুন মুখ্যমন্ত্রী কালকে থেকে ধর্ণা দিতে বসেছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, দাদা মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছে। আমি বলেছি ভালো কথা, তো প্র্যাকটিস করছে। কিসের প্র্যাকটিস? বলে এরপরে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, উনি বিরোধী দলনেত্রী হবে, রোজ ওনাকে ধর্ণা করতে হবে, ধর্ণা করবেন উনি ধর্ণা করবেন, রোজ ধর্ণা করবেন, এবং ওনার নামও পরিবর্তন হয়ে যাবে। মমতা দিদি, শিলা দিদি, অনেক নাম ছিল, অনেক শিলা দিত, সব জায়গায় সব শিলা লাগিয়ে লাগে উদ্বোধন করে দিত, কিছু কাজ আর হতো না। এরপরে নামটা পরিবর্তন হয়ে যাবে ধর্ণা দিদি। ধর্ণা দিদি নাম হয়ে যাবে, প্রতিদিন তিনি ধর্ণা দেবেন। তাই এই নির্বাচন এই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানোর নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি এলে কি হবে? প্রথম যেটা হবে, আমাদের উপরে সব থেকে যদি যারা অত্যাচার করে তাদের জন্য এটাকে লাভ হবে। পুলিশ আমাদের উপর তৃণমূল কংগ্রেসের কথাই সব থেকে বেশি অত্যাচার করে, তাই কিনা? হ্যাঁ, করে কিনা? প্রতিরাম থানা করছে। প্রতিরাম থানার পুলিশদেরকে গিয়ে বলবেন, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, যত বাবু আছে, আপনাদের 7ম বেতন পে কমিশন বিজেপির সরকার এলে 45 দিনের মধ্যে আমরা করব। আপনারা যতই অত্যাচার করুন, বিজেপির সরকার আসছে, পুলিশের সাথে কাজ করে সিভিক ভলেন্টিয়ার। আরে তোদের মাইনে বাড়বে না, রোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালো হয়ে যাচ্ছে, মাইনের চোটে বিয়েও হচ্ছে না, এমন মাইনে পাচ্ছে, মেয়ে দিচ্ছে না কেউ। মাইনে বাড়ানোর কাজ কে করবে? নরেন্দ্র মোদীর বিজেপি। আমরা এসে বাইরে বেরোবো, সেই ব্যবস্থা করবো। শুধু তাই নয়, আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে কথা দিয়ে গেছে। কি কথা? আপনার বাড়িতে গ্র্যাজুয়েট ছেলে আছে, মেয়ে আছে, পরীক্ষা হচ্ছে না, চাকরির পরীক্ষায় বসতে পারছে না। 26 সালের ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের যত ফাঁকা পদ আছে, চাপরাশি থেকে শুরু করে, মাস্টারমশাই থেকে শুরু করে, স্কুলের কেরানি থেকে শুরু করে, WBCS অফিসার পর্যন্ত সব শূন্য পদ, অর্থাৎ খালি পদকে ভারতীয় জনতা পার্টি 26 সালের ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে ভর্তি করবে। আর পরীক্ষা হবে মেরিটের ভিত্তিতে। যদি কোনো বিজেপির নেতা ভাবে যে আমিও পার্থ চট্টোপাধ্যায়ের মতো হব, টাকা নিয়ে চাকরি বিক্রি করবো, বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখবো, তাহলে মনে রাখবেন এটা নরেন্দ্র মোদীর বিজেপি। আপনাকে কান ধরে ছেলে ঢোকানোর ব্যবস্থাই নরেন্দ্র মোদী করবে, এটা নরেন্দ্র মোদীর বিজেপি। সেই জন্য আমরা যে সরকারের কথা বলি, সেই সরকার স্বচ্ছ সরকার, আমাদের স্বচ্ছ ভাবমূর্তির সরকার। ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তিটাই হচ্ছে মেন কথা, যেটা বুক ঠুকে বলতে পারি। প্রায় 6-7 বছর সাংসদ হয়ে গেছে, আমি এখানে আছি। তৃণমূলের নেতারা হয়তো অনেক অভিযোগ করতে পারে, পার্টির রাজনীতিতে করতে হয়, ওরা করে, কিন্তু ওরাও জানে যখন রেল স্টেশনটাতে যাই গিয়ে তখন দেখে বলে, আরে এত কাজ করেছে রে সুকান্ত মজুমদার রে, বলে। কিন্তু ওরাও বলতে পারে না যে সুকান্ত মজুমদার দুর্নীতিগ্রস্ত, কারণ আমরা বুক ঠুকে নরেন্দ্র মোদীর শেয়ালা হিসেবে কাজ করি। তার মন্ত্র না খাউঙ্গা না। প্রতিরামে যারা যারা চুরি করছে ডায়েরিতে লিখে রাখুন। কি প্রধানের নামটা আগে থাকবে নাকি? হ্যাঁ, প্রধানের নামটা সবার আগে থাকবে, লিখে রাখুন। সমস্ত এদের গুন্ডামি, লোকসভায় আমার মনে আছে কি গুন্ডামিটা মেরেছিল। ভেবেছিল বিপ্লবটা জিতে যাবে, কি হলো তোমাদের গুন্ডামির ফল? তোমার বিপ্লবটা হেরে গেল। লোকসভাতে হারিয়েছি, এবার বিধানসভাতে হারাবো, আবার হারাবো, আবার হারাবো। আর ডায়েরিতে যাদের নাম লেখা আছে, যারা এখন বড় ভাব নিয়ে ঘুরে বেড়ায়, সিগারেটটা নেবে, সব নাম লিখে রাখুন। সব টেরা মালকে কিভাবে সোজা করতে হয়, উল্টো টাঙিয়ে সোজা করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। সব সোজা করে দেবো, তখন দেখবেন আপনাদের কাছে আর কিছুদিন পর থেকে। সবাই তো খেলা শুরু, এসআইডি কমপ্লিট হলো না এখনো, খেলা তো শুরু হয়েছে, তাতেই মুখ্যমন্ত্রী ধর্নায় ভাইবো মিনমিন করছে। কয়েকদিন পর থেকে আপনাদের এই প্রতিরামের যারা নেতা আছেন, আমাদের মেম্বাররা ওখানে দাঁড়িয়ে আছে, কিছু আমাদের বুদ্ধাই টুডুরা তো আছেই, আর আমাদের এখানে লোকাল যারা নেতা আছে, তাদের কাছে তৃণমূলের নেতাদের রাত্রিবেলা করে ফোন আসবে, আরে ভাই একটু দেখিস, দাদা একটু দেখিস। কি আপনারা দেখবেন তো? হ্যাঁ, ভোটের রেজাল্টের পর আমরা খুব ভালো করে তাদেরকে দেখবো। বিজেপিতে ঠাঁই নাই, ছেলেদেরকে আমরা বিজেপিতে জায়গা দেবো না।
বিজেপির সরকার গঠন হবে, সোনার বাংলা গঠন করব। এই সোনার বাংলা কি? এই সোনার বাংলা যেখানে কৃষক তার ফসলের দাম পাবে। এই সোনার বাংলা কি? এই সোনার বাংলায় প্রতিবার এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে। প্রত্যেকটি মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তারা তাদের নিজের অধিকার ফিরে পাবে, তাদের হাতে যে অধিকার আছে। এবং সেটা আমরা মুখে বলি না, আজকে গোটা বিশ্ব বলছে, বিশ্বের তাবৎ তাবৎ নেতারা বলছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে যে নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের 25 কোটি মানুষ অতি দারিদ্রতা থেকে বের হয়ে উন্নততর জীবনে গেছে। ভারতবর্ষের এর আগে এই ধরনের অ্যাচিভমেন্ট, এই ধরনের ভারতবর্ষের যে এই ধরনের গরিব মানুষকে গরিবী রেখার উপরে উঠানো, যে এই ধরনের নিদর্শন ভারতবর্ষ আর আগে কোনো পায়নি। আমরা বলছি না, আন্তর্জাতিক সংস্থা বলছে যে গোটা পৃথিবীতে তারা সার্ভে করেছে, গোটা পৃথিবীতে সার্ভে করে 100 জন লোককে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সব থেকে বড় সব থেকে ভালো নেতাকে, 100 জনের মধ্যে 76 জন বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা আমাদের গর্ব। এই নরেন্দ্র মোদী 14 তারিখে কলকাতায় আসবে, যাবেন দেখতে? যাবেন? কারা কারা যাবেন? হাত তুলুন। তাহলে 14 তারিখে বালুরঘাট থেকে ট্রেন ছাড়বে, কোন কোন স্টেশনে দাঁড়াবে আমাদের নেতারা বলে দেবে। কিন্তু আগে গিয়ে সিট নিতে হবে, কিন্তু নাহলে জায়গা পাবেন না। কমসে কম 5 লাখ লোক কলকাতায় সেদিন যাবে। কত লোক? 5 লাখ লোক যাবে নরেন্দ্র মোদীকে দেখতে। কাকে? সেই নরেন্দ্র মোদী যিনি অযোধ্যায় রাম মন্দির উপহার দিয়েছেন আমাদের, সেই নরেন্দ্র মোদী যিনি বাংলাকে শুধু ভারতবর্ষকে বিকাশের দিকে নিয়ে গেছেন, সেই নরেন্দ্র মোদী যিনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লি যাওয়ার ট্রেন দিয়েছেন, সেই নরেন্দ্র মোদী যিনি দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতা যাওয়ার ট্রেন দিয়েছেন, নবদ্বীপ যাওয়ার ট্রেন দিয়েছেন। আর আগামী দিনে সেই নরেন্দ্র মোদী এই দক্ষিণ দিনাজপুর জেলাকে মেডিকেল কলেজ দেবে, এই গ্যারান্টি সুভাষ মজুমদার পেয়ে যাচ্ছে। যদি আপনারা বিজেপিকে সমর্থন করে বিজেপিকে জেতান। কি আমাদের মেডিকেল কলেজ দরকার কিনা? দরকার কিনা? সেই মেডিকেল কলেজ আমাদের বিজেপি সরকার গঠন হলে এই দক্ষিণ দিনাজপুর জেলার জন্য আমরা 5টা 10টা কথা বলবো না। 1 নম্বর প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিটা আমরা পূরণ করব, 5 বছরের মধ্যে এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা মেডিকেল কলেজ ঘোষণা করব। আপনাকে চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। মেডিকেল কলেজ চাই তো? চাই তো? নরেন্দ্র মোদীকে শুনতে যাবেন তো? তো নরেন্দ্র মোদী এই জন্য কয়েকটা স্লোগান দিয়েছে। কি বলেছে? পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। এই স্লোগানটা মাথায় রাখবে। আর 2 দিন আগে অভিষেক ব্যানার্জি বলেছিল বিজেপি সরকার এলে পরে আমরা নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবো। আপনারা বিজেপি করেন তো? মাছ খান, আমিও খাই, মাছও খাই, মাংসও খাই। আর অভিষেক ব্যানার্জি বলেছিল যে যখন বিজেপির রথ জাতি যাবে রাস্তা দিয়ে, তখন তৃণমূলের যারা লোক আছে তারা নাকি রাস্তার পাশে দাঁড়িয়ে মাছ মাংস ছুড়ে দেবে। তা আমি তো গাড়িতে বসেছিলাম বাটি নিয়ে, ভাবলাম প্রতিরামে কমসে কম প্রধান ওরা মাছ মাংস ছুড়ে তো ভালোই মাল করিয়ে আছে, ছুটতে তো পারে। কিন্তু একটা মাছ মাংস হলো না, সব ভিতরে ঢুকে লুকিয়ে গেছে। আরো যত সময় আসবে গুহার ভিতরে গিয়ে লোকাবে। তাই জোরে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। আর মোদীজি আর একটা স্লোগান দিয়েছেন, বাঁচতে চাই, বাঁচতে চাই বিজেপি, বাঁচতে চাই বিজেপি। আর তারপর আমি একটা লাইন যোগ করেছি, টিএমসি বাই বাই, টিএমসি বাই বাই, টিএমসি বাই বাই, টিএমসি বাই বাই, টিএমসি বাই বাই। আর টিএমসি কে আগামী নির্বাচনে বাই বাই জানাতে হবে আমাদেরকে। সবাই মিলে একবার জোরে হাত মুঠি করে আমার সাথে বলুন, ভারত মাতা কি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।